দেখো, আমরা সারাক্ষণ শুনে এসেছি যে বিদেশের রাস্তায় নাকি হিসি করা যায়, কিন্তু হিসি করা যায় না। আর এখন আমি সেই স্ট্যাচুগুলোর সামনে আছি, যেখানে দেখছো যে দুজন মানুষ নিজেদের সামনে দাঁড়িয়ে হিসি করছে, এবং এটাই স্ট্যাচু। বাঁদিকে সেই বিখ্যাত চার্লস ব্রিজ, যেটা 1400 সালে তৈরি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে গেল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সুন্দর একটা দিন আজকে সকালে, একটু মেঘলা হয়ে রয়েছে চারদিকে, ঠান্ডাটা বেশ পড়েছে। আর আজকে আমরা প্রথম দিন যে জায়গাগুলো দেখবো তার মধ্যে প্রথম হচ্ছে ফ্রান্স কাফকার স্ট্যাচু, আর ফ্রান্স কাফকার একটা হেড, রোটেটিং হেড। তো অনেক হিস্ট্রি জড়িয়ে আছে এর সাথে, সামনে গিয়ে বলছি। তার আগে আমি একটু পাবলিক ট্রান্সপোর্টটা এখানকার দেখিয়ে দিই। আমি এখন এখানকার মেট্রো স্টেশনে ঢুকছি। আমাদের আইটেনারি অনুযায়ী আমরা প্রাগ শহরের দ্রষ্টব্য জায়গাগুলোকে দুদিনে কভার করব। আর ডে 1-এ যে 9টা জায়গা আমরা কভার করব সেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রথমেই রয়েছে বেশ কিছু অ্যামেজিং স্কাল্পচার্স এবং আর্কিটেকচার্স, এবং তারপর রয়েছে প্রাগ শহরের অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আমি রয়েছি ডেইভিস্কা বলে একটা স্টেশনে, এবং সেখান থেকে আমি আমার এই জার্নিটা প্ল্যান করেছি। প্রথমে এই 9টা পয়েন্ট আমি গুগল ম্যাপে দিয়ে দিয়েছি, এবং আমার নিয়ারেস্ট পয়েন্টগুলো আমি সেই হিসাবে অর্ডার করে নিয়েছি। তবে এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তোমরা কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশনটা চ্যাটজিপিটি বা জেমিনিতে ইনপুট করে তারপর এই 9টা পয়েন্ট যদি দিয়ে দাও, তোমাদের জন্য একদম কাস্টমাইজড একটা আইটেনারি কিন্তু গুগল বা চ্যাটজিপিটি বানিয়ে দেবে, এবং সেটাকে ফলো করে খুব ইজিলি তোমরা পুরো শহরটাকে ঘুরে ফেলতে পারো। ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশের পাবলিক ট্রান্সপোর্টেই কিন্তু বেবিদের প্যারামুলেটার এবং স্পেশালি এবেলদের জন্য হুইল চেয়ার রাখার স্পেশাল জায়গা থাকে, যেটা আমার দেখে সত্যিই ভালো লাগে। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়ে না। এছাড়াও এখানকার বেশিরভাগ পাবলিক ট্রান্সপোর্টের স্টেশনগুলোতে কিন্তু কোনো চেকিং বা টিকিট পাঞ্চিংয়ের জায়গা একদমই থাকে না। যদিও বলে রাখা ভালো যে যদি কখনো টিকিট চেকিং হয় এবং টিকিট না নিয়ে যদি কেউ ধরা পড়ে, তাহলে কিন্তু খুব হেফটি ফাইন হয়। তাই অবশ্যই আমি সবাইকে বলবো, যখনই তোমরা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করবে অবশ্যই ভ্যালিড টিকিট কিন্তু সঙ্গে কেটে নেবে। ক্যামেরাটা অন করে আমার প্রথম গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি, এমন সময় টিকিট চেকার দাদা এসে টুক করে আমার টিকিটটা চেক করে নিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, প্রাগের টিকিট কিন্তু ডিজিটাল বা পেপার ফর্ম দুরকমভাবেই পাওয়া যায় খুব ইজিলি, এবং পেপার টিকিটের জন্য ট্রান্সপোর্টেশনের বিভিন্ন কিয়স্ক আছে, যেখান থেকে তোমরা খুব সহজেই এই টিকিটটা কালেক্ট করে নিতে পারো। টিকিটের প্রাইস কি আছে সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করে নেব। এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি, ইউরোপের বিভিন্ন শহরের পাবলিক ট্রান্সপোর্ট ডিভিশন বা মিউনিসিপ্যালিটি কিন্তু মানুষের ওপর অনেকটাই ট্রাস্ট করে, যার জন্য টিকিট চেকিং কিন্তু খুবই কম হয়। প্রাগের সিটি এক্সপ্লোর করা ছাড়াও আমার নিজস্ব কিছু পার্সোনাল কাজ থাকায় আমি প্রায় 7 দিন প্রাগে ছিলাম, এবং প্রায় রোজ দিনই আমি বেশ বহুবার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেছি, এবং বিশ্বাস করো মাত্র একবার আমার টিকিট চেকিং হয়েছে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো যে তোমরা যখনই কোথাও যাবে অবশ্যই কিন্তু একটা ভ্যালিড টিকিট কেটে নেবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফ্রান্স কাফকা রোটেটিং হেডের সামনে। আর ফ্রান্স কাফকা একজন খুব বিখ্যাত জার্মান লেখক, এবং তার জন্ম শহর হলো এই প্রাগ। আর আজকে আমরা চলে এসেছি এই রোটেটিং হেড স্ট্যাচুটার সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রোটেটিং মিরর দিয়ে এই স্ট্যাচুটা তৈরি করা, এবং কাফকার বেসিক্যালি মুখের একটা আদলে এখানে এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। তো ওই প্রত্যেকটা মিরর কিন্তু রোটেটিং, ঘুরে ঘুরে কাফকার মুখটা তৈরি হয়। তো আমি সেটাও তোমাদের দেখাবো কিভাবে তৈরি হচ্ছে পুরো ফেসটা। বিখ্যাত চেক আর্টিস্ট ডেভিড চার্নির অনবদ্য কিছু সৃষ্টি কিন্তু প্রাগ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তারই মধ্যে একটা হলো এই কাফকার রোটেটিং হেড। 2014 সালে 42টা স্টেনলেস স্টিলের রোটেটিং মিরর্স এবং 1 কিলোমিটারেরও বেশি তার বা কেবল দিয়ে এই অনবদ্য সৃষ্টিটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং প্রত্যেক মিনিটে এই প্রত্যেকটা স্টেনলেস স্টিলের রোটেটিং মিরর ঘুরে ঘুরে যেভাবে কাফকার মুখের আদল তৈরি করছে তা দেখে মানতেই হবে যে এটা কিন্তু একটা আর্কিটেকচারাল মার্ভেল।
কোয়াড্রিও শপিং মলের বাইরে এই মুহূর্তে এই আর্কিটেকচারটা রাখা রয়েছে এবং এর সমস্ত খরচ কিন্তু বহন করে এই কোয়াড্রিও শপিং মলের সংস্থায়। আমাদের পরের গন্তব্য ছিল ফ্রান্স কাফকার হেডলেস স্ট্যাচু। 2003 সালে কাফকাকে ট্রিবিউট হিসাবে এই স্ট্যাচুটা তৈরি করা হয়। কাফকার হেডলেস স্ট্যাচুতে দেখা যায় কাফকা একজন হেডলেস মানুষের কাঁধে চড়ে রয়েছেন। 1912 সালে লেখা তার ডেসক্রিপশন অফ আ স্ট্রাগল বলে যে গল্পটা রয়েছে তার অনুসারেই এই স্ট্যাচুটা তৈরি করা হয় এবং এখানে মেনলি দেখানো হয়েছে কিভাবে আমাদের নিজেদের মধ্যে আমাদের লাইফের কনফ্লিক্টগুলো কাজ করে এবং কিভাবে এই কনফ্লিক্ট আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য পার্ট হিসেবে রয়ে যায়। প্রাগ শহরের মাঝখান দিয়ে চলে গেছে ভলটাভা রিভার এবং আমার পরের গন্তব্যস্থলগুলো যাওয়ার জন্য আমাকে এই ভলটাভা রিভার ব্রিজটা ক্রস করতে হতো। যখন আমি এই ভলটাভা রিভারের ধারে এসে পৌঁছালাম, কিছুক্ষণের জন্য আমি পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর দৃশ্য দুদিকে যে আমি এই জায়গাটা না শুট করে পারলাম না। অসাধারণ লাগছে। তোমাদের আমি একটা লুক দিতে চাইবো এখান থেকে। দুর্দান্ত। এখন সময় হচ্ছে 2:30-এর মতো, ঠান্ডা ভালোই আছে, তাই জন্য রোদটাও বেশ সুন্দর লাগছে গায়ে, হালকা একটা রোদ আছে। আর আমার বাঁ দিকে সেই বিখ্যাত চার্লস ব্রিজ, যেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। চারপাশটা আমি তোমাদের একবার জন্য দুর্দান্ত। চারিদিকে দুপুরের রোদ মাখা অনবদ্য এই দৃশ্যগুলো দেখতে দেখতে সত্যি মনে হচ্ছিল যেন সৃষ্টির দেবতা সব কাজ ফেলে রেখে হাতে রং, তুলি আর ক্যানভাস নিয়ে বসে পড়েছে। এরম একটা সিনিক জায়গায় এসে মেসমেরাইজিং সব সিটিস্কেপ দেখতে দেখতে টাইনি প্ল্যানেট লুকস নিয়ে এডিটিংয়ের পাকামি করার লোকটা কিন্তু আর সামলাতে পারলাম না। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, বংটেলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। দেখো, আমরা সারাক্ষণ শুনে এসেছি যে বিদেশের রাস্তায় নাকি কিসি করা যায় কিন্তু হিসি করা যায় না। আর এখন আমি সেই স্ট্যাচুগুলোর সামনে আছি যেখানে দেখছো যে দুজন মানুষ নিজেদের সামনে দাঁড়িয়ে হিসি করছে এবং এটাই স্ট্যাচু এবং এটাই আর্কিটেকচার এবং সবাই সেটাকে উপভোগ করছে। এই পিইং মেন স্কাল্পচারটাও কিন্তু বিখ্যাত আর্টিস্ট দাভিড চার্নিরই ক্রিয়েশন, যেখানে দেখা যাচ্ছে দুজন পূর্ণবয়স্ক মানুষের অবয়ব যারা যে যারটা ধরে টয়লেট করে চলেছে এবং এটা কিন্তু কন্ট্রোভার্সিয়ালও এই জন্য যে তারা যেখানে টয়লেট করছে সেই বেসিনের শেপটা খানিকটা চেক রিপাবলিকের মতো এবং এখান থেকেই দেখা যায় যে দেশটি কতটা ওপেন তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজম নিতে। এই ওয়াটার মিলটা কাঠের তৈরি এবং এখন অপারেশনাল। 1300 শতাব্দীর শেষের দিকে এই কাঠের ওয়াটার মিলটা তৈরি করা হয়, যেটা নাকি গত 600 বছর ধরে অপারেশনাল। একটা সময় কাম্পা আইল্যান্ডে ইলেকট্রিসিটির জন্য এই ওয়াটার মিলগুলোকে ইউজ করা হতো এবং বলা হয় যে এর ধারে যে ব্রোঞ্জের একটা ছোট্ট ডেমন স্ট্যাচু রাখা আছে ভডনিক নামে, সে গত 600 বছর ধরে এই মিলটাকে গার্ড করে চলেছে। এর একদম পাশেই রয়েছে লেনান ওয়াল। তো এই লেনান ওয়ালের গুরুত্ব কিন্তু চেক হিস্ট্রিতে অপরিসীম। জন লেনন এই নামটা আমরা অনেকেই জানি বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের ফাউন্ডিং মেম্বার হিসাবে, কিন্তু তার পাশাপাশি জন লেনন কিন্তু একজন পিস অ্যাক্টিভিস্টও ছিলেন এবং 1980 সালে নিউ ইয়র্ক সিটিতে তাকে হত্যা করা হয়। 1980 সালে তার হত্যার পর থেকেই জন লেনন ওয়াল কিন্তু প্রাগের একটা বিখ্যাত মনুমেন্ট হিসাবে স্থান পায় এবং সেই সময় চেক রিপাবলিকে কমিউনিস্ট রেজিম ছিল। এই কমিউনিস্ট রেজিমের এগেনস্টে প্রতিবাদ করতে এবং তার এগেনস্টে কথা বলার জন্য এই ওয়ালে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে লেখালেখি শুরু করেন। রেজিমের লোকেরা বারংবার এই ওয়ালে পেন্ট করে সেই লেখা মুছে দেয়, কিন্তু তারপরেও
অ্যাক্টিভিস্টরা বারংবার তাদের নিজেদের ভাব প্রকাশ করেন বিভিন্ন জিনিস লিখে। এরপর 1989 সালে ভেলভেট রেভলিউশনের মাধ্যমে কমিউনিস্ট সাম্রাজ্যের পতন হয় চেক রিপাবলিকে, কিন্তু তারপরও পিস, ক্রিয়েটিভিটি এবং প্রোটেস্টের জন্য এই ওয়ালটা কিন্তু ফেমাস হয়ে থাকে। এরপরেই আমরা যেখানে চলে আসব সেটা হচ্ছে ডেভিড কার্নি, আরেকটা অনবদ্য সৃষ্টি। তো বলে রাখি যে ডেভিড কার্নি এখানকার একজন খুব বিখ্যাত শিল্পী এবং তার প্রত্যেকটা ক্রিয়েশনের মধ্যে প্রায় জাদু লুকিয়ে আছে। তো আমার বাঁ পাশে আমি দেখাবো এখন যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে বেবি স্ট্যাচু, ক্রলিং বেবিজ আর কি। পুরো আর্কিটেকচারটা তৈরি কিন্তু পিতল দিয়ে, এবং বেবিগুলোর কোনো ফেস নেই। তোমরা যদি দেখতে পাচ্ছ ক্রলিং বেবিজ, কিন্তু তাদের কিন্তু কোনো ফেস নেই। বেসিক্যালি এটা ডিনোট করছে যে বেবিদের কোনো আইডেন্টিটি নেই। তো সেটাকেই দেখাতে চাওয়া হয়েছে আর কি। খুব সুন্দর, অনবদ্য, এবং জায়গাটাও দুর্দান্ত সুন্দর। এখন আমি চলে এসেছি ইয়েলো পেঙ্গুইন স্ট্যাচুসদের কাছে। হলুদ রঙের বেশ কিছু পেঙ্গুইন সার দিয়ে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি স্ট্যাচুটা করা হয়েছে আমাদের পরিবেশে যে প্লাস্টিকের দূষণ হচ্ছে তার এগেনস্টে একটা মেমোরির জন্য, বা সবাইকে সচেতন করার জন্য। এগুলো কিন্তু 100% রিসাইকেবল প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই পেঙ্গুইনগুলো, এবং অনবদ্য দেখতে লাগছে। ঠিক মনে হচ্ছে একটার পর একটা দাঁড়িয়ে আছে, যেভাবে নর্মালি আমরা পেঙ্গুইনদের দাঁড়িয়ে থাকতে দেখি সার দিয়ে। দুর্দান্ত একটা দৃশ্য। এবং আরো দূরে যদি তোমরা দেখো, অনেক পাখি বসে আছে রিভারের একদম মাঝখানে। অনবদ্য দৃশ্য, একদম ছবির মতো মনে হচ্ছে, যেন কেউ ছবি এঁকে দিয়েছে। জাস্ট দুর্দান্ত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। তো এটাই বিউটি প্রাগ শহর, এটাই হচ্ছে নেচারস বিউটি। মানে একটু আগে আমরা যে মানুষের ক্রিয়েশন গুলো দেখলাম সেগুলো নো ডাউট খুবই সুন্দর, কিন্তু নেচারের ক্রিয়েশনের কাছে কিন্তু কোনো কিছুই সেই সৌন্দর্যের আশেপাশে আসতে পারবে না। নেচারের যে ক্রিয়েশন জাস্ট অনবদ্য। বিকেলের রোদ মাখা দূরে দেখা যাচ্ছে চার্লস ব্রিজের আশেপাশে চার্চগুলো এবং বাড়িগুলো। জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আচ্ছা, তোমাদের এবার একটু পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারে বলে রাখি। তো প্রাগে যদি তোমরা আসো তাহলে 2 দিন মোস্ট প্রবাবলি এনাফ থাকবে তোমাদের পুরো প্রাগ কভার করে নেওয়ার জন্য। আর পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো এবং খুবই টাইমলি, এবং পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা খুব ইজিলি পৌঁছে যেতে পারবে। তো উবার বা অন্য ট্যাক্সি করার কোনো দরকার নেই, এবং পাবলিক ট্রান্সপোর্ট খুবই অ্যাফোর্ডেবল। সিঙ্গেল রাইড যদি নিতে চাও প্রায় 90 মিনিটের মতো থাকে অ্যাভেলেবেল আর সিঙ্গেল টিকিট, 1 ইউরোর মতো পড়ে, অর্থাৎ আইএনআরে বললে 100 টাকার কাছাকাছি। 24 ঘন্টার টিকিটও আছে, সারাদিনে যতবার ইচ্ছা বাস, ট্রাম, ট্রেন, মেট্রো সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল। সেটা পড়বে 5 ইউরোর কাছাকাছি প্রাইস। আর 72 ঘন্টার যদি নাও তাহলে ওই 13 ইউরোর মতো পড়বে। তো খুবই অ্যাফোর্ডেবল, এবং আমার মনে হয় তোমরা যদি আসো 2 দিনের জন্য, তো অবভিয়াসলি 72 ঘন্টার পাসটা বা দুটো সিঙ্গেল ডে 24 আওয়ার্স করে পাস অবশ্যই নিয়ে নিতে পারো, এবং সেটা তোমাদের জন্য এনাফ থাকবে। তোমাদের প্রাগে আসার ট্রান্সপোর্টের ব্যাপারেও বলে রাখি, যদি তোমরা আশেপাশের কোনো শহর থেকে, যেমন ভিয়েনা বা বুদাপেস্ট থেকে প্রাগে আসো, তাহলে ট্রেন পেয়ে যাবে খুব ইজিলি। এবং 1 থেকে 1.5 মাস আগে যদি ট্রেন বুক করে নাও তাহলে মোটামুটি 20 থেকে 25 ইউরো পড়বে, অর্থাৎ 2 থেকে 2,500 টাকা। আর যদি তোমরা ডিরেক্টলি ইন্ডিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আসো তাহলে অবশ্যই যেরকম ফ্লাইট ফেয়ার পড়ে সেরকমই পড়বে। তবে 1 থেকে 1.5 মাস আগে যদি ট্রেনের টিকিট বুক করো খুব চিপে পেয়ে যাবে। আমরা ভিয়েনা থেকে এসেছি, তো আমাদের পড়েছে প্রায় ওই 22 ইউরোর মতো ওয়ান সাইডেড, এবং খুবই সুন্দর একটা জার্নি ছিল, খুবই সিনিক, যেটা তোমরা আগের ভিডিওটায় দেখেছো।
এবং এটা আই থিঙ্ক মোস্ট অ্যাফোর্ডেবল রুট, কারণ ফ্লাইটের ফেয়ারও খুব বেশি থাকে বলবো না, কিন্তু ফ্লাইটের প্রবলেম হচ্ছে লাগেজের একটু ইস্যু আছে, এক্সট্রা লাগেজ ক্যারি করলে ফ্লাইটের ফেয়ারটা অনেকটাই হট করে বেড়ে যায়। এবং প্রাগে এসে থাকার জন্য যদি তোমরা অ্যাকোমোডেশনের ব্যাপারে চিন্তা করো, তাহলে আমি বলবো যে সিটি সেন্টার থেকে 3-4 কিলোমিটার দূরে তোমরা অ্যাকোমোডেশন নিতে পারো। প্রচুর হোটেলস, এয়ারবিএনবি অ্যাভেলেবেল রয়েছে এবং কস্ট পড়বে ওই 60-70 ইউরোস থেকে শুরু, মানে আমি বলছি যেটা সিটি সেন্টার থেকে একটু 4-5 কিলোমিটার বাইরে সেরকম। কেননা প্রাগের পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ভালো যে তোমরা 10 থেকে 15 মিনিটে যে কোনো জায়গায় সিটি সেন্টারের আশেপাশে পৌঁছে যেতে পারবে। তো ডিস্টেন্স নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং দূরে থাকার আরেকটা সুবিধা হচ্ছে যে তোমরা খুব ইজিলি একটু নন ক্রাউডেড প্লেসেসগুলোকে ভালো করে কভার করে নিতে পারবে এবং অনেকটাই অ্যাফোর্ডেবল রেটে তোমরা এয়ারবিএনবি বা হোটেল পেয়ে যাবে। এটাই সিটি সেন্টারের কাছে যদি তোমরা নিতে চাও অবশ্যই নিতেই পারো, কিন্তু সেখানে কস্টটা একদম প্রায় 150 ইউরোস থেকে 200 ইউরোস, মানে এই রেঞ্জে স্টার্ট হচ্ছে পার নাইট, মানে প্রায় 15-20 হাজার পার নাইটে স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কস্টটা অনেকটাই বেড়ে যাবে ট্রাভেলে, বাট ডিপেন্ড করছে, যেটা তোমাদের ইচ্ছে সেরকমভাবে তোমরা বুক করতে পারো। হ্যালো, আর এখন আমরা আছি প্রাগের ওল্ড স্কোয়ার টাউনে। তো বেসিক্যালি এটা হচ্ছে সেন্ট্রাল স্কোয়ার, যেরকম প্রত্যেকটা জায়গায় থাকে ম্যাল বা মল রোড বা ওল্ড টাউন স্কোয়ার, সেরকম একটা জায়গা, যে সেন্ট্রাল জায়গা। আর প্রচন্ড বিউটিফুল আর্কিটেকচার চারদিকে। বাঁদিকে আমার আছে একটা বড় চার্চ, আর মাঝখানে দেখছো যে সেন্ট্রাল একটা স্ট্যাচু আছে ব্ল্যাক কালারে। খুব সুন্দর আর্কিটেকচার চারদিকে, সামনের যে বাড়িঘরগুলো আছে প্রচন্ড সুন্দর রং। আর এখন সন্ধ্যের সময় 4:45 মতো বাজে, আলো প্রায় কমে এসছে, সবাই চারিদিকে এনজয় করছে। আর আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি যে ক্লক টাওয়ারটা আছে ডান দিকে, তার দিকে। খুব সুন্দর সুন্দর মনুমেন্ট বাঁ দিকে, সবাই এনজয় করছে বিকেলের টাইমটা। রেস্তোরাঁয় প্রচুর লোকজন বসে আছে, সবাই এনজয় করছে নিজেদের মতো। আর এখন আমরা চলেছি ক্লক টাওয়ারটার দিকে, এটাকে অ্যাসমান্ডাল ক্লক টাওয়ারও বলে। এটা ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ক্লক টাওয়ার পুরো ইউরোপে, একমাত্র প্রাগে আর ভিয়েনাতে এরকম ক্লক টাওয়ার আছে। তো সেটার সামনেতে আমরা যাচ্ছি এখন। আশেপাশে মনে হচ্ছে হয়ে গেছে, যে কারণে এত আরো সামনে ক্রিসমাস আসছে, আস্তে আস্তে সব ক্রিসমাস মার্কেট গুলো ওপেন হয়ে যাচ্ছে। ক্রিসমাসের শপিং সবাই শুরু করে দিয়েছে, ক্রিসমাসের সেলিব্রেশন, খাওয়া দাওয়া তার জন্য। আর এখন আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের কাছে। খুব কালারফুল। ইউরোপিয়ান শহরগুলোতে মানুষজন কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে প্রচণ্ড সচেতন। প্রত্যেকেই সকাল 8টা বা 9টায় ওয়ার্ক ডে শুরু করে দেয় এবং 4টে বা 5টার মধ্যে কাজ শেষ করে বিকেলে নিজের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আড্ডা এইসবে মেতে ওঠে। চেক রিপাবলিকের মধ্যে প্রাগ কিন্তু বিয়ার ক্যাপিটাল হিসেবে পরিচিত, তাই এখানে অনেকেই বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন রেস্তোরাঁয় বসে বিয়ার এবং অন্য খাবার দাবার এনজয় করছে। আজকের দিন প্রায় শেষ হয়ে এসছে, তো আমরাও বিদায় নেব। আবার দেখা হবে পরের পর্বে। বাই বাই।